সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তারেক রহমানের দেশে আসার সময় জানালেন ফজলে এলাহী। নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি। দুঃসংবাদ দিলেন মিজানুর রহমান আছাড়ি। কালমেঘের পর ধেয়ে আসছে ফাংবং। তারেক রহমানের দেশে আসার সময় জানালেন ফজলে এলাহী। চলতি বছরের ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর ফজলে এলাহী আকবর। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। ফজলে এলাহী আকবর জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ১ থেকে ২ দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের। এমনটা জানিয়ে ফজলে এলাহী আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। দেশে ফেরার আগে চলতি মাসে উমরা পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উমরা করবেন বলে জানান ফজলে এলাহী আকবর। জানা যায়, দেশে ফিরে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। এজন্য গুলশানের ১৯৬ নম্বরের বাড়িটি প্রস্তুত হচ্ছে। গুলশান অ্যাভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। এছাড়াও তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন সেই কার্যালয়ে চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এজন্য গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শীঘ্রই হলে যাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যথাযথভাবে যাচাই করে নতুন ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি, আপত্তি ও অভিযোগ থাকলে তা দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। শনিবার ৮ নভেম্বর এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি বেসরকারি সংস্থা হল: ১. এসো জাতিগড়ি, ২. নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন NSDO, ৩. ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার DOR, ৪. হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ৫. কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, ৬. দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা DMUS, ৭. রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন RESDO, ৮. রাস্টিক রুরাল আনফরচুনেট সেফটি ট্যালিসম্যান ইলুমিনেশন কটেজ, ১০. বাঁচতে শেখা, ১১. পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা, ১২. মানব উন্নয়ন কেন্দ্র মাউক, ১৩. বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেইন অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস B-স্ক্যান, ১৪. যুব একাডেমি, ১৫. SDS শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি, ১৬. উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ইসির তথ্যমতে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয় বরাবর লিখিতভাবে আপত্তি জানাতে হবে। কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে হবে। আপত্তির সপক্ষে উপযুক্ত প্রমাণাদি দাখিল করা বাধ্যতামূলক। আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মোট ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। এই বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার ৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার AMM নসিরুদ্দিনের নেতৃত্বাধীন কমিশন স্থানীয় ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয়। একই সঙ্গে আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি, আপত্তি, অভিযোগ চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় ইসি সচিব আক্তার আহমেদ। পরে জানান, প্রাথমিক বাছাইয়ের পর কিছু আপত্তি ওঠায় মোট ৬০টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি। দুঃসংবাদ দিলেন মিজানুর রহমান আছাড়ি। চলতি বছরে উন্মুক্ত মাঠে সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা ড মিজানুর রহমান আছাড়ি। শনিবার ৮ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে মিজানুর রহমান আছাড়ি লেখেন, গত বছর দেশব্যাপী ৮টি বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআনের
টাইফুনের দুর্বার আকর্ষণে দূরদূরান্ত থেকে আসা জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। লাখো মানুষের এসব জমায়েত সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠ পর্যায়ে যে পেশাদারির পরিচয় দিয়েছেন তা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। তিনি লেখেন, বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক দল খুব জোরেশোরে তাদের সভা সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে। তিনি আরও লেখেন, এমতাবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া একটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না। কালমেগির পর ধেয়ে আসছে ফাংভং সুপার টাইফুনের পূর্বাভাস। কালমেগির পর ফিলিপাইনের পূর্ব উপকূলে এগিয়ে আসছে টাইফুন ফাংভং নামের একটি ঘূর্ণিঝড়। এটি স্থানীয়ভাবে ওয়ান নামে পরিচিত। এর প্রভাব দেশজুড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসার কর্মকর্তা এস্তারেজা। শনিবার ৮ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, টাইফুন ফাংভং দেশের পূর্ব উপকূলে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে। রোববার রাতে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞ বেনিসন এস্তারেজা জানিয়েছেন, ফাংভংয়ের ব্যাপক ঘূর্ণিঝড় চক্রাকার ব্যাস প্রায় ১৫০০ কিলোমিটার। এটি ফিলিপাইন জুড়ে প্রভাব ফেলতে পারে। বর্তমানে এর সর্বোচ্চ প্রভাবে সৃষ্ট ঝড়ের গতিবেগ ১৪০ কিলোমিটার। এটি স্থলভাগে পৌঁছানোর আগে এটি ১৮৫ কিলোমিটার বেগে শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কালমেগির পর ধেয়ে আসছে ফাংভং সুপার টাইফুনের পূর্বাভাস। ১৪৯ কিলোমিটার বেগে টাইফুনের তাণ্ডব, বিমানবন্দর মহাসড়ক বন্ধ। এর প্রভাবে ঘরবাড়ি ধ্বংস, গাছপালা ও কাঠামো ভেঙে পড়ার মতো বিপর্যয় ঘটতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব ফিলিপাইনের বিকল অঞ্চল ও সামার প্রদেশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা পাহাড় ধস এবং ভয়াবহ বন্যার ঝুঁকি বাড়াবে। এছাড়া উত্তর ও মধ্য লোজন এলাকায়ও ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। পাগাসা উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে এবং সব ধরনের নৌকাযান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। সমুদ্র উপকূলে ৫ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস ও প্রচণ্ড ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। রয়টার্স জানিয়েছে, ফাংভংয়ের আগমনের আগে বিভিন্ন স্থানীয় সরকার সোমবারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এছাড়া দেশটির জাতীয় বিমান সংস্থা ফিলিপাইন এয়ারলাইন্স কিছু ফ্লাইট বাতিল করেছে। এদিকে সম্প্রতি টাইফুন কালমায়েগি দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওই ঝড়ে ফিলিপাইনে ২০৪ জন এবং ভিয়েতনামে ৫ জন নিহত হয়েছেন। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ৫ লক্ষাধিক মানুষ। ভিয়েতনামে প্রায় ২৮০০টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।